একবার ভাবুন তো, মানুষ কতটা ভয়ঙ্কর হলে নিজের বউকে কেটে টুকরো টুকরো করে তার মাংস নিজের বন্ধুদের খেতে দেয়। এমন এক লোমহর্ষ ঘটনা ঘটেছে আমাদের আজকের গল্পে। কিন্তু কথা হচ্ছে, কেন এই লোকটা তার বউয়ের মাংস কেটে তার বন্ধুদের খেতে দিয়েছিল? কি ঘটেছিল তার জীবনে? এই গল্পটা দেখার পর এটা আমার ব্রেনে থেকে গিয়েছিল বেশ কয়েকদিন ধরে। এমনই এক টুইস্টার সাসপেন্সে ভরা গল্প নিয়ে হাজির হয়েছি আজ। গল্পটিতে এমন কিছু বিষয় রয়েছে যা আপনার রাতের ঘুম হারাম করে দিবে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা কেরালার একটা ছোট্ট গ্রামকে দেখতে পাই। এই গ্রামের নাম হলো পুচিয়া। এই গ্রামটা শহর থেকে দূরে দুর্গম একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত ছিল। একদিন দেখা যায় ওই গ্রামে একটা কুকুর পলিথিনের একটা ব্যাগ দেখে সেটাকে কামড়াতে থাকে। কুকুরটা যখন ওখান থেকে প্লাস্টিকের ব্যাগটাকে সরিয়ে ফেলে, তখন আমরা একটা মানুষের কাটা পা দেখতে পাই। মানে কোনো একজন ব্যক্তি মানুষের পা কেটে তা পলিথিনের ব্যাগে মুড়িয়ে এখানে ফেলে রেখে গেছে। কুকুরটা ওখান থেকে পলিথিনের ব্যাগটা নিয়ে চলে গেলে আমরা ওই কাটা পাটাকে পড়ে থাকতে দেখি। অন্যদিকে একজন লোককে আমরা সিগারেট খেতে দেখি। এর নাম হচ্ছে মধু। মধু ছিল একজন পুলিশ কর্মকর্তা। রিসেন্টলি মধুকে একটা পাহাড়ি অঞ্চলে বদলি করে দেওয়া হয়েছে। মধু সেখানে যাওয়ার জন্য একটি বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পর কিছু দূরে গিয়ে মধু বাস থেকে নেমে যায়। এরপর একটি ছোট্ট জিপ গাড়িতে উঠে বসে, কারণ মধু যেখানে যাবে সেখানে সাধারণত কোনো বাস যাতায়াত করে না। জিপ গাড়িটি কিছু দূর সামনে আসলে মধু নেমে যায় এবং সে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। এরপর একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এবং একটি পুলিশের সাইনবোর্ড সেখানে লাগিয়ে দেয়। তারপর সে সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। আর এটি কোনো সাধারণ পুলিশ স্টেশনের মতো ছিল না। মধু সেখানে আসলে তার সহকারী বলে, স্যার আপনি এসেছেন? আগামীকালকে আমার একটা বিয়ের দাওয়াত আছে, তাই আমি এখান থেকে বাড়িতে চলে যাব। এরপর মধু তার সহকারীকে বলে, প্রভুর কি খবর? প্রভু কি কালকে অফিসে আসবে? আর এই প্রভু হলো আর একজন পুলিশ অফিসার, যারও কিনা এখানেই বদলি হয়েছে। এরপর সহকারী তাকে বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, প্রভু স্যার কালকে ঠিক সময় মতোই চলে আসবে। এরপর মধু এবং তার সহকারী খাওয়া দাওয়া শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেশিনের শব্দ পেয়ে মধুর ঘুম ভেঙে যায়। এরপর মধু চা বানিয়ে বাহিরে আসলে দেখতে পায় তার সহকারী মেশিনের সাহায্যে ঘাসগুলোকে ছোট ছোট করে কেটে ফেলছে। মধু তখন তার সহকারীকে চা খাওয়ার জন্য অফার করছিল এবং নিজেও চা খাচ্ছিল। আর ঠিক সেই সময় সেখানে তিনজন লোক চলে আসে। মধু তিনজন লোককে দেখতে পেয়ে তাদের কাছে আসে। এরপর মধু বলে, এটা পুলিশের এরিয়া, আপনারা এখানে কেন এসেছেন? তখন তাদের মধ্যে একটি ছেলে বলে, স্যার এখানে আমার বাবা অনেক দিন আগে চাকরি করত, তাই আমরা এই জায়গাটাকে একটু ঘুরে দেখতে এসেছি। কিছুক্ষণ পর আমরা এমনিতেই চলে যাব। তখন তাদের মধ্যে আর একটা ছেলে বলে, আমার চাবিটা হারিয়ে গেছে। আর ছেলেটি তখন চাবিটাকে খোঁজার জন্য পিছনের দিকে চলে যায়। অন্য ছেলেটি তার মাকে নিয়ে জায়গাটাকে ঘুরে দেখছিল। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একটা টাওয়ারের ফ্যান ঘুরতে থাকে। মধু পাখার দিকে তাকালে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে এখানে ঝড় এমনকি বজ্রপাত হবে। মধু তখন ওই মহিলার কাছে গিয়ে বলে, আপা আপনারা ভিতরে চলেন, এখানে কিছুক্ষণের মধ্যে বজ্রপাত হবে। তখন মহিলাটি বলে, আমার ছেলে এখানে বাহিরে আছে। মধু তখন বলে, আপা আপনি ভিতরে যান, আমি আপনার ছেলেকে নিয়ে আসছি। এরপর মধু তাদের দুজনকে রুমের ভিতরে নিয়ে আসে এবং দরজাটাকে বন্ধ করে দেয়। মধু বলে, আপা আপনার স্বামী এখানে কত বছর আগে চাকরি করত? মহিলাটি তখন বলে, আমার স্বামী এখানে প্রায় 25 বছর আগে চাকরি করত। আর এখানের আবহাওয়া সম্পর্কে সে সবসময় আমাদেরকে বলতো। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ করেই বাহিরে একটি বজ্রপাত হয়। বজ্রপাতের শব্দে মহিলাটি এবং তার ছেলে সেখানেই দাঁড়িয়ে পড়ে। মধু তখন পিছন থেকে গিয়ে তার ছেলেকে চেপে বসায়, বলে আপনারা একটু শান্ত হয়ে বসেন। তখন মহিলাটি বলে, স্যার আমার অন্য ছেলেটি তো এখনো বাহিরে আছে, আমার ছেলের কিছু হয়নি তো? তখন মধু বলে, আপা আপনি শান্ত হয়ে বসুন, বাইরে কি হয়েছে আমি দেখছি। এরপর মধু জানালার কাছে গিয়ে বাহিরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। তখন মহিলাটি এবং ছেলেটি দরজা খুলে বাহিরে দৌড়ে চলে আসে তার ভাইকে খোঁজার জন্য। এরপর মধু ছেলেটার পিছু পিছু চলে আসে এবং মধুর পিছনে ছেলেটির মাও দৌড়ে আসে তার ছেলেকে খোঁজার জন্য। মধু ছেলেটিকে খুঁজতে খুঁজতে কিছু দূর দূরে এসে দাঁড়িয়ে পড়ে। আর এখানেই আমরা দেখতে পারি কিছুক্ষণ আগে যে বজ্রপাত হয়েছিল সেই বজ্রপাতটি ছেলেটির উপরে পড়ে আর সে সেখানেই মারা যায়। তখন ছেলেটির মা ছেলেটিকে ওইভাবে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন মধু ছেলেটির মাকে সান্ত্বনা
সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে আপা আপনার ছেলের কিছুই হয়নি। এর কিছুক্ষণ পর সেখানে একটি অ্যাম্বুলেন্স চলে আসে। পুলিশের একটি টিম ছেলেটির লাশ সহ তাদের সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে মধুর সহকারী বলে স্যার আমি চলে যাচ্ছি, আর একটু পরেই প্রভু স্যার চলে আসবে। এরপর মধুর সহকারী বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর 5 থেকে 10 মিনিট পরে প্রভু সেখানে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি প্রভু আর মধু হচ্ছে ছোটবেলার খুব ভালো বন্ধু। তারা মূলত একসাথে ছোটবেলা থেকেই বড় হয়েছে। এরপর প্রভু মধুকে নিয়ে সেখানে একটি এন্টিনিয়ার ঠিক করতে যায়। প্রভু তখন বলে এই কাজটা শেষ করে আমরা গোসল করতে যাব এবং এসে আমরা দুজনে একসাথে বসে খাবো। এটা বলে প্রভু সেখান থেকে গোসল করতে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় তারা দুজন বসে একসাথে খাবার খাচ্ছে। খাওয়ার মাঝপথে প্রভু মধুকে বলে গরুর মাংসটা বেশ মজা হয়েছে, তুই একটু নে না। কিন্তু মধু বলে না আমি খাবো না, আমার পেটে একটু সমস্যা হয়েছে। আর এখানে মধুর গরুর মাংস না খাওয়ার পিছনে একটা কারণ রয়েছে, যেটা আপনারা গল্পের সামনেই জানতে পারবেন। প্রভু বাহিরে বসে ফোনে কথা বলছিল, তখন সে দূরে কিছু একটা দেখতে পায়। সে এটা দেখতে পেয়ে রুমে চলে আসে আর হাতে দূরবীন নিয়ে সেই দূরের দৃশ্যটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। প্রভু যখন দূরবীনটা নেওয়ার জন্য রুমে যায় তখন মধুও তার পিছনে পিছনে আসে। মধু সেখানে এসে দেখতে পায় দুটি ছেলে মেয়ে রোমান্টিক সময় কাটাচ্ছে আর প্রভু সেই রোমান্টিক দৃশ্যটা তার দূরবীনে ধারণ করছে। এরপর মধু সেখানে গিয়ে ছেলে মেয়ে দুটোকে বলে তোমরা এখানে কি করছো, এগুলো করার জায়গা এটা না, তোমরা যা করার তা নিজেদের বেডরুমে গিয়ে করো। মেয়েটি মধুকে বলে আমরা এখানে শুধু ঘুরতে এসেছি আর আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেলে আমরা নিজেরাই চলে যাব, এতে আপনার সমস্যা কোথায়। এরপর মধু এটা শুনে অনেক রেগে যায়। সে তাদেরকে বলে আমার অনেক সমস্যা, তোরা যদি এখান থেকে না যাস তাহলে আমি তোদেরকে মারধর করে বের করে দেব। এরপর তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে প্রভু সেখানে এসে মধুকে বলে কিরে ভাই তোর সমস্যা কি, আমি তো ভালোই দেখতেছিলাম আর ভালো একটা সময় পার করছিলাম। এরপর মধু প্রভুকে মজা করে বলে 2 দিন পর তোর বিয়ে হয়ে যাবে, তখন তোর বউয়েরটা খুব মজা করে দেখিস। আর এখানেই আমরা বুঝতে পারি মধুর চরিত্রে কিছু একটা সমস্যা আছে। এসব বলে তারা দুজন হাঁটতে থাকে। তখন দূর থেকে তারা একটা পুলিশের গাড়ি দেখতে পায়। গাড়িটিতে মূলত তাদের সিনিয়র অফিসার ছিল, তাই তারা ভয় পেয়ে দৌড়ে নিজেদের রুমে চলে আসে এবং তারা তাড়াহুড়ো করে পুলিশের পোশাকগুলো পরে নেয়। আর এই পুলিশ অফিসারগুলো এখানে এসেছে একটি খুনের তদন্ত করার জন্য। যখন তারা তদন্ত করছিল তখন একজন পুলিশ অফিসারের ফোনে একটা কল আসে এবং সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এরপর তারা ঝর্ণার পাশে একটি মেয়ের কাটা হাত খুঁজে পায়। সেখানে একজন সিনিয়র অফিসার একজন কনস্টেবলকে বলে কোন কোন এলাকায় এই লাশের অংশগুলো পাওয়া গেছে তা একটা দ্রুত লিস্ট করো। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে মধু এবং প্রভুকে দেখানো হয়। প্রভু খাওয়া দাওয়া শেষ করে কিছু খাবার নিয়ে কুকুরকে দিতে যায়। তখন প্রভু লক্ষ্য করে সেখানে কুকুরগুলো মাটি খুঁড়ে কিছু একটা বের করছে। এটা দেখে প্রভু সেখানে চলে যায়। প্রভু গিয়ে দেখতে পায় একটা মানুষের হাত সেখানে পুঁতে রাখা হয়েছে। প্রভু এই বিষয়টা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং প্রভু ছায়ার মাধ্যমে দেখতে পায় পিছনে মধু তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। প্রভু এটা দেখতে পেয়ে মধুর হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করে বলে এই কুকুরগুলো না শুধু শুধু মাটি খুঁড়ে এখানে সেখানে গর্ত করে রাখে। এই কথা বলতে বলতে প্রভু তার পা দিয়ে মাটি দিয়ে হাতটিকে ঢেকে দেয়। এরপর সে পিছনে তাকিয়ে মধুকে দেখে প্রভু বলে তোর হাতে পিস্তল কেন। মধু তখন চালাকি করে বলে আশেপাশে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তাই নিজেকে প্রোটেক্ট করার জন্যই মূলত পিস্তলটা রেখেছি। তখন সেখানে একটি জিপ গাড়ি চলে আসে আর এই জিপ গাড়িতে করে মূলত তাদের জন্য খাবার পানি নিয়ে আসা হয়। এর কারণ হচ্ছে এখানে সাধারণত ভালো খাবার পানি পাওয়া যায় না। তখন প্রভু বলে স্যার আমি একটু বাথরুমে যাব, আমার প্রচন্ড পেটে সমস্যা হয়েছে। এটা বলে প্রভু সেখান থেকে বাথরুমে চলে যায় এবং প্রভু চিন্তা করতে থাকে এই খুনটা হয়তোবা মধুই করেছে। এখানে প্রভুর চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রভু অনেক ভয় এবং টেনশনে আছে। আর অন্যদিকে মধুও ভাবে যে প্রভু সবকিছু জেনে গেছে, তাই ওকে সবসময় আমার চোখে চোখে রাখতে হবে। এরপর প্রভু বাথরুম থেকে বের হয়ে তার ফোনটিকে চার্জে দিয়ে সেখানে বসে থাকে। তখন মধু প্রভুকে বলে চল আমরা দুজনে কার্ড খেলি। তখন প্রভু মধুকে বলে আমার এখন এসব কিছু ভালো লাগছে না, আমার পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। মধু প্রভুর কথা শুনে পকেট থেকে পিস্তলটাকে বের করে টেবিলে রাখে আর বলে তুই যখন কার্ড খেলতে বলিস তখন তো আমি কার্ড খেলতে আসি, তাই এখন তোকেও আসতে হবে। প্রভু তখন মধুর কথায় ভয় পেয়ে তার ফোনটাকে চার্জে রেখে কার্ড খেলতে চলে আসে। এরপর তারা একসাথে কার্ড খেলতে শুরু করে। তখনই হঠাৎ করে বজ্রপাত হয়ে তাদের ইলেকট্রিসিটি চলে যায়। তখনই প্রভু মধুকে বলে আমি ইলেকট্রিসিটি ঠিক করে আসি। এই বলে প্রভু সেখান থেকে তার মোবাইলটি চুপি চুপি নিয়ে বাহিরে আসে। পেছন দিকে তাকিয়ে মধু দেখে প্রভুর ফোনটি সেখানে নেই। তখনই প্রভুর মনের মধ্যে সন্দেহ হয় প্রভু যদি এই বিষয়টা সবাইকে বলে দেয়। এজন্য মধু
প্রভুর পিছনে যায় এবং গিয়ে বলে তোর ফোনটা একটু দে তো, আমার ফোনের টাকা ফুরিয়ে গেছে, তাই আমার একটা জরুরি কল করতে হবে। প্রভু তার ফোনটাকে বের করে মধুকে দিয়ে দেয়। মধু তার থেকে ফোনটাকে নিয়ে ফোন থেকে সিম খুলে পাথরের সাথে ঘষে ঘষে সিমটাকে নষ্ট করে আবারও ফোনের মধ্যে ঢুকিয়ে রাখে। এর কারণ হচ্ছে মধু প্রভুকে সন্দেহ করে। তার মনের মধ্যে এটাই সবসময় ভয় ছিল, প্রভু যদি এই বিষয়টা সবার কাছে বলে দেয় তাহলে মধুর লাইফে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর প্রভু সেখান থেকে আসলে মধু তাকে ফোনটা দিয়ে বলে তোর ফোনে নেটওয়ার্ক নেই, আমি তো তোর ফোন দিয়ে আমার জরুরি ফোনটাই করতে পারলাম না, এই নে তোর ফোন, তোর কাছেই রাখ। এটা বলে মধু সেখান থেকে চলে যায় এবং প্রভু ফোনটাকে হাতে নিয়ে চেক করে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। তখনই প্রভু বুঝতে পারে মধু তার ফোনে কোনো একটা সমস্যা করে রেখেছে। এরপর প্রভু রুমে এসে একটি বই নিয়ে পড়ার অভিনয় করে আর মধু সেখানে তার ফোনটিকে চার্জে দিয়ে বের হয়ে যায়। সেই সুযোগে প্রভু ওয়াকিটকি দিয়ে এই বিষয়টাকে জানিয়ে দিতে চায়। ওয়াকিটকি দিয়ে প্রভু বলতে থাকে হ্যালো কন্ট্রোল রুম, আমাকে শুনতে পাচ্ছেন? এখানে কিছু একটা সমস্যা রয়েছে, মার্ডারটির পিছনে এখান থেকে কারো হাত থাকতে পারে। অন্যদিকে দেখা যায় মধু ওয়াকিটকি দিয়ে প্রভুর সকল কথা শুনতে পাচ্ছে। আসলে মধু যখন রুম থেকে বের হবে তখন সে ইচ্ছা করে একটা ওয়াকিটকি তার সাথে করে নিয়ে গিয়েছিল। প্রভু যখন ওয়াকিটকি দিয়ে কথা বলার চেষ্টা করে তখন সে পাশের দিকে তাকিয়ে দেখে আর একটা ওয়াকিটকি সেখানে নেই। এরপর প্রভু এক জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মধু সেখানে আসে আর একটা ওয়াকিটকি দিয়ে বলে দেখতো এটাই কি সমস্যা হয়েছে, এটাতে কোনো কথাই শুনতে পাচ্ছি না। মানে এখানে মধু প্রভুকে ভয় দেখানোর জন্য ওয়াকিটকির কথাটা জিজ্ঞাসা করেছিল। পরের দিন দেখা যায় সেখানে পুলিশ অফিসারের গাড়ি চলে আসে সেই খুনের তদন্ত করার জন্য। এরপর একজন পুলিশ অফিসার মধুকে জিজ্ঞাসা করে প্রভু কোথায়। মধু তখন বলে প্রভু গোসল করতে পাশের নদীতে গিয়েছে। এরপর একজন পুলিশ অফিসার মূত্র বিসর্জনের জন্য একটি জায়গায় দাঁড়ায়। তখন মধু সেখানে চলে এসে বলে স্যার ওখানে কিছু করবেন না, কারণ কালকে এখানে আমি একটা বিষধর সাপ দেখেছি। তখন অফিসার সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই সে প্রভুকে হাত পা বেঁধে নিচের দিকে ফেলে রেখেছে। আর এর কারণে মধু পুলিশ অফিসারকে মিথ্যা কথা বলে সেখান থেকে সরিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর অফিসারগুলো সেখান থেকে বেরিয়ে গেলে মধু প্রভুর কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। মধু যখন প্রভুর সব বাঁধন খুলে দেয় তখন প্রভু মধুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মধু ও প্রভুকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে আর এভাবে তাদের মধ্যে অনেকক্ষণ দৌড়াদৌড়ি হয়, কিন্তু কোনোভাবেই মধু প্রভুকে ধরতে পারছিল না। এভাবে করে মধু প্রভুর পিছনে দৌড়াতে থাকে। একসময় গিয়ে মধু প্রভুকে ধরে ফেলে। এখানে তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। প্রভু মধুর হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু মধু প্রভুকে কোনোভাবেই তার হাত থেকে পালাতে দেয়নি। এক পর্যায়ে মধু প্রভুর দিকে পিস্তল তাক করে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পরবর্তী সিনে দেখা যায় সেই পুলিশ অফিসারগুলো মহিলাটির খুনের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। যে মহিলাটির খুন হয়েছে তার হোয়াটসঅ্যাপের সকল ডকুমেন্টস তাদের হাতে চলে এসেছে। সেই মহিলাটি আর কেউ ছিল না, বরংস মধুর স্ত্রী ছিল। এরপর পুলিশ মধুর কাছে আসার জন্য থানা থেকে বের হয়। অন্য পাশে দেখা যায় মধু প্রভুকে চেয়ারে বসিয়ে মদ খেতে দেয়। তখন প্রভু মধুকে বলে তুই কাকে মেরে ফেলেছিস, আর ওই কেটে ফেলা হাতটাও বা কার ছিল যেটাকে আমি মাটিতে পুঁতে রাখা দেখেছিলাম। তখন মধু এক গ্লাস মদ খেয়ে বলে আমি কাউকে খুন করিনি। প্রভু বলে তাহলে ওই হাতটি কার ছিল? তখন মধু বলে ওই হাতটি আমার স্ত্রীর ছিল। আর এখান থেকেই মুভির মূল কাহিনী শুরু হয়। এরপর প্রভু মধুকে বলতে থাকে তুই কেন তোর নিজের ওয়াইফকেই মেরে ফেলেছিস। মধু তখন জানায় আমার স্ত্রী অন্য লোকের সাথে পরকীয়ায় যুক্ত ছিল, কারণ আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। আমি ছিলাম যৌন ক্ষমতায় অক্ষম। আমি অনেক ঔষধ এবং চিকিৎসা নিয়েছি, তাতে কোনোটাই কাজ হয়নি। এরপর আস্তে আস্তে আমার স্ত্রী অন্য একটা লোকের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। মধু প্রভুকে বলতে থাকে একদিন আমি বাসায় ফিরি, কিন্তু আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি আমার স্ত্রীকে পুরো বাড়িতে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার স্ত্রী আত্মহত্যা করে নিয়েছে। আমি সেখানে কান্নায় ভেঙে পড়ি। তখন পাশের টেবিলে একটা ডায়েরি দেখতে পাই, আর সেই ডায়েরিতে আমার জন্য কিছু একটা লিখে রেখেছিল। সেই ডায়েরিতে লেখা ছিল তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আর ঠকাতে পারবো না, কারণ আমি অন্য কারো বাচ্চা আমার নিজের শরীরে কনসেপ্ট করে ফেলেছি। আমি ডায়েরিটাকে রেখে ভাবতে থাকি কেউ আমার স্ত্রীকে এভাবে মেনে নেবে না এবং কেউ তাকে দাফনও করতে দিবে না। আমার স্ত্রীকে সবাই কলঙ্কিনী বলবে। তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিই, সেখানে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। এরপর মধু প্রভুকে বলতে থাকে আমার বউয়ের সাথে এই জঘন্য কাজটি
যে করেছে তাকে যদি আমি আমার এই জীবনে শাস্তি না দিতে পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হবে না। তখন প্রভু মধুকে বলে, তাহলে তুই কি করবি তার সাথে? এরপর মধু প্রভুকে বলে যে আমার বউয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাকে আমার বউয়ের মাংসই খেতে দিয়েছি। আর তখনই প্রভু বমি করতে শুরু করে আর প্রভুর দিকে মধু পিস্তল ধরে রাখে। বন্ধুরা, তোমাদের কি একটা বিষয় মনে আছে গল্পের শুরুতে কেন মধু বলেছিল যে গরুর মাংস সে খাবে না? আর এর পিছনে মূল কারণটা হচ্ছে এই ব্যাপারটা। যখন মধু প্রভুকে গরুর মাংস খেতে দিয়েছিল সেটা আসলে কোনো গরুর মাংসই ছিল না, মাংসটা ছিল মধুর স্ত্রীর। তাই তখন মধু এই মাংসটা খায়নি। আর এখানে আমরা এটাও জানতে পারি যে মধুর বউয়ের সাথে অন্য কারো সম্পর্ক ছিল না, বরঞ্চ তার ছোটবেলার খুব ক্লোজ বন্ধু প্রভুর সাথে এই সম্পর্কটা ছিল। প্রভু মূলত মধুর সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল আর এইসব কারণের জন্যই মধুর স্ত্রী আত্মহত্যা করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ কিন্তু মধুর কাছে আসছিল না, কারণ পুলিশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবকিছুই জেনে গিয়েছিল। তাই পুলিশ অফিসাররা মধুকে রেখে প্রভুকে ধরার জন্য এখানে আসে। এখানে পুলিশ বুঝতে পারে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল এবং এই হত্যার পিছনে প্রভুর কোনো হাত রয়েছে, কারণ পুলিশ তো জানতো না যে মধুর স্ত্রী আত্মহত্যা করেছে। পুলিশ এখন পর্যন্ত তার পুরো বডিটিকে খুঁজে পায়নি, তাই প্রভুকে ধরার জন্য পুলিশ এখানে এসেছে। এদিকে আমরা দেখতে পাই প্রভুকে বেঁধে রেখেছে মধু। প্রভু মধুকে বলতে থাকে, স্যার আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমরা সেই ছোট্ট থেকে একসাথে রয়েছি, প্লিজ মধু তুমি আমাকে মেরো না। তখনই মধু প্রভুকে বলে, তোকে তো মরতেই হবে, তুই যে বিশ্বাসঘাতকতা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুই শুধু আমার একার সাথে বিশ্বাসঘাতকতা করিসনি, তুই আমার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিস, এমনকি তোর জন্য আমার স্ত্রী সুইসাইড পর্যন্ত করে নিয়েছে। ঠিক এরপর মধু প্রভুকে সেখানে কারেন্টের শক দিয়ে মেরে ফেলে। আর এর মধ্যে সেখানে সিনিয়র পুলিশ অফিসারগুলো চলে আসে। তখন মধু গাড়ির সামনে চলে আসে। প্রভুর উপর বজ্রপাত হয়েছে, সে মনে হয় এতক্ষণে মারা গিয়েছে, তাকে তোমরা বাঁচাও। আর এখানে মধু এমন একটা অভিনয় করে যাতে মনে হয় সে ভয় পেয়ে গিয়েছে। মধু এই কারণে অভিনয় করছিল যাতে করে পুলিশ সদস্যরা তাকে সন্দেহ না করে। এরপর পুলিশ সেখানে এসে দেখতে পায় মৃতদেহটি পড়ে আছে। পরের দিন সকালবেলা পুলিশ অফিসার মধুকে বলে, তুমি এখন বাড়ি ফিরে যাও, কিছুদিন রেস্ট করে পুনরায় আবার ফেরত এসো। মধু যখন তার রুমের দিকে যাবে তখন পিছন থেকে একজন পুলিশ অফিসার মধুর শার্টের পিছনে একটা ছেঁড়া অংশ দেখতে পায় এবং প্রভুর মৃতদেহটা যেখানে পড়ে রয়েছে সেখানে শার্টের বাকি টুকরো পাওয়া গিয়েছে। আর এই শার্টের টুকরো দেখে পুলিশ অফিসারের সন্দেহ হয়। পুলিশ অফিসার যখন মধুর দিকে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সেই অফিসারের ফোনে একটা কল আসে। তখন পুলিশ অফিসার তাদেরকে বলতে থাকে, এখানে কালকে একটা ভয়াবহ বজ্রপাত হয়েছে আর তাতে করে আমাদের একজন সহকর্মী মারা গিয়েছে, এখানে আমরা কিছুই সন্দেহজনক খুঁজে পাইনি। এটা বলে সেই অফিসার শার্টের ছেঁড়া অংশটুকে ছুঁড়ে ফেলে দেয়। এখানে আমরা পুলিশ অফিসারের কথা শুনে বুঝতে পারি সে হয়তো সবকিছু বুঝতে পেরেছিল। আর এই সন্দেহজনক দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে এই অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, টাটা।